15 বছরের কিশোরী সানা নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসার ঘরে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। সারাদিন গুন্ডামি করা মানুষকে খুন করতে যার হাত কাঁপে না, সেই লোকের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। এইসব তার বড় বোন থেকে শুনেছে সানা। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যেও রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আলাপ পেল সে। হাত পা আরো গুটিয়ে বসলো। দরজা আটকানোর আওয়াজ পেয়ে নিজের শাড়ি খামছে ধরে। এভাবে সংসারে বসে আছো কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় সানা তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজে বের হয় না। সানাকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় সাফওয়ান। এ মেয়ে, কি বলছি কানে যায় না তোমার? সাফওয়ানের চিৎকারের ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় সানা। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। উপুর হয়ে পা টলতে থাকে সানা। আর তখনই মাথা থেকে ঘোমটাটা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতেও অনেক ব্যথা পাওয়া যায়। সাফওয়ান সানাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সানা কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে, তার উপর অনেক ব্যথা। এ মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিয়ে থাপড়ায় দাঁত ফেলে দিব বেয়াদব কোথাকার। আমার বয়স 15 হবে 10 তারিখে। সানার উত্তরে যেন হাঁ হয়ে তাকিয়ে আছে সানার দিকে সাফওয়ান। সানা বয়ে বয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেখানে। আই কান্ট বিলিভ, তোমার বয়স 15? 15 বছরে পিচ্ছি হয়ে নিজে থেকে এত বড় বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে তুমি? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা কোনো ম্যাটার করে না? সাফওয়ানের এই কথা সানার কানে পৌঁছাতেই মেয়েটা চোখ তুলে তাকায়। গোল গোল চোখগুলো দিয়ে সাফওয়ানকে দেখে যাচ্ছে সে। এইভাবে সাফওয়ান তাকে আর তার পরিবারকে অপমান করতে পারে না। সাফওয়ানও প্রচন্ড রেগে আছে, যার সাথে কিনা এরকম পিচ্ছির বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার উপর প্রচন্ড রাগ হচ্ছে এখন তার। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। একদিন ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো, আর তার মা বাবা মিথ্যে বলে আরেক নাবালিকের সাথে বিয়ে দিয়ে দিল। 15 বছরের মেয়েকে 19 বছরের বলে তার গাড়ি চাপানো হলো। এভাবে আপনি অপমান করতে পারেন না আমাকে। আপনার মতো বুইড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছে বিয়ে করি নাই। আমার মতো পিচ্ছি কি আপনাকে বিয়ে করতে চাইবে বলুন? আর আমার বিয়ের বয়স হয়েছে? ওই রিনা খান মার্কা আন্টি আমার মা বাবাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিল। এ মেয়ে, এই, এত কথা বলার সাহস কই পাস তুই? চুপ থাক, না হলে তোকে যে আমি কি করব। সাফওয়ান রাগে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। এদিকে সানা ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার উপর এত ভারী শাড়ি সামলাতে তার হিমশিম খাচ্ছে। সানার প্রচন্ড ঘুম পাচ্ছে। সাফওয়ানের জন্য সে ঘুমাতেও পারছে না। সাফওয়ান আবার রুমের বাহিরে চলে গেল। সাফওয়ান চলে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল সে। রাক্ষস, শয়তান কোনখানকার, মুখে নিম পাতা ঘষা তার। সানা সাফওয়ানকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। সারাদিন মেয়েটার উপর অনেক দখল গিয়েছে। শোয়ার সাথে সাথেই যেন ঘুমিয়ে পড়ল সানা। সাফওয়ান ছাদে বসে মদ খাচ্ছে আর সিগারেট টানছে। এটা কিভাবে মানবে যে তার বউ একটা বাচ্চা মেয়ে? তার মা কেন করলো এমন তার সাথে? রাত 3টার কাছাকাছি সাফওয়ান রুমে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা উল্টাপাল্টা হয়ে শুয়ে থাকার কারণে শাড়ি হাঁটুর উপর উঠে গেছে। বর্ষা পা দুটো দেখা যাচ্ছে। শাড়ির আঁচল খাটের এক পাশে গড়াগড়ি খাচ্ছে। সাফওয়ান দরজা আটকে দিয়ে ধীরে ধীরে সানার দিকে এগিয়ে যাচ্ছে। খাটের উপর উঠে এক হাত বর করে দিয়ে সানাকে খুব কাছ থেকে দেখতে লাগলো। ঘুমন্ত সানাকে খুব সুন্দর লাগছে সাফওয়ানের কাছে। সাফওয়ানকে নেশা খুব ভালোভাবে যেন গ্রাস করে ফেলেছে। সে ভুলে যাচ্ছে তার বউ 15 বছরের কিশোরী। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়, চোখ খুলে তাকায় সানা। নিজের উপর সাফওয়ানকে দেখে ভয় পেয়ে যায় সে। চিৎকার দিতেও পারছে না সে সাফওয়ানের জন্য। প্রায় অনেকক্ষণ পর সানাকে ছেড়ে হাঁপাচ্ছে সাফওয়ান। সানা এখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হলো। সাফওয়ান সানা দুহাত নিজের দুহাতে আটকে নিল। সানা ভয়ে সাফওয়ানকে বলল, কি কি করছেন আপনি এসব? আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে অনেক। হুঁশ, চুপ, কোনো কথা বলবে না। সাফওয়ানের থেকে বিচ্ছিরি গন্ধ আসছে মদের। সানা অবুঝ নয়, সে বুঝতে পারছে সাফওয়ান ঠিক তার সাথে কি করতে চাইছে। তবে সানা এসবের জন্য যেন মোটেও প্রস্তুত না। ভয়ে কান্না করতে লাগলো। সাফওয়ানের কাছে রিকোয়েস্ট করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। সানার আওয়াজ সাফওয়ানের কানে পর্যন্ত যেন পৌঁছাচ্ছে না।
অন্যদিকে সাফওয়ানের মা বাবা নিজেদের মধ্যে কথা বলছে। তুমি এই কাজটা একদমই ঠিক করো না লিমা। এতটুকু একটা মেয়ের সাথে সাফওয়ানের বিয়ে দেওয়া একদমই উচিত হয়নি। এখন পুলিশ কেস হলে সাফওয়ানের কি হবে তুমি ভাবতে পেরেছ? সামনে ইলেকশন। এখন যদি শুনে নেতা সাফওয়ানের স্ত্রী একজন নাবালিকা, তখন কি হবে বলো তো? দূর শিহাব, তুমি চিন্তা করো না তো। সানার স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে 19 করা হয়েছে। কেউ কিছু জানতেই পারবে না। আর সাফওয়ান, সে সত্যিটা জানার পর কিভাবে রিয়েক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে? সাপের বিষ দাঁত কীভাবে ভাঙতে হয় তা আমি খুব ভালো করে জানি শিহাব। আর ও তো আমার সন্তান। আমি সব কিছু ঠিক সামলে নিতে পারবো। সানাকে কেন আমি সাফওয়ানের বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা কিছু নয়। তোমার পরিকল্পনা তুমি খুব ভালো করেই জানো লিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার শিহাবের কথায় রহস্যজনক হাসি দেয় লিমা। গুড নাইট শিহাব, কাল বাকি কথা হবে। এখন ঘুমাও। আর তোমার আদরের বাগ্নি তো আমারও, তাই না? ওর কোনো ক্ষতি হবে না। এটাই ভালো। তুমিও জানো সানা আমার জন্য কি। ওর কিছু হলে বুঝতেই পারছ। যাই হোক, শুভরাত্রি। সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘুরে ঘুমাচ্ছে। সানার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে পড়েছে। সকালবেলা 12টা নাগাদ সাফওয়ানের ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে তার। উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় সাফওয়ান। সাফওয়ানের শরীরে পাঞ্জাবি নেই। সারা শরীরে নখের আঁচড়ে অজস্র দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পাশেই ঘুমন্ত সানার দিকে নজর যায় তার। এরপরে ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। সব কথা মনে পড়তেই সাফওয়ানের ভিতরে অপরাধ বোধ সৃষ্টি হতে লাগলো। দুহাত দিয়ে চুল খামচে ধরে সাফওয়ান খাট থেকে নেমে দাঁড়ায় সে। বিছানায় অপর পাশে পড়ে থাকা সানার শাড়ি উল্টিয়ে তা দিয়ে ঢেকে দেয় সানাকে। বিছানার চাদর পেঁচিয়ে বসে আছে সানা। সারা শরীরে তার আঁচড়ের কামড়ের দাগ স্পষ্ট। ব্যথার কারণে সে সামান্য নড়তেও পারছে না। সানার কাছে সাফওয়ানকে দুনিয়ার জঘন্য ব্যক্তি বলে মনে হচ্ছে। আশেপাশে সে তার জামা কাপড় খুঁজছে। সাফওয়ান শাওয়ার শেষ করে রুমে এসে সানার দিকে এক পলক তাকায়। আবারও রুমে চারদিকে চোখ বুলিয়ে সানার লাগেজ খোঁজার চেষ্টা করে। রুমের মধ্যে আশেপাশে কোথাও লাগেজ সে পায় না। মেয়েটা জামা কাপড় খুঁজে না পেলে বাড়ির সবার সামনে তাকে লজ্জায় পড়তে হবে। এই মেয়ে, তোমার লাগেজ কোথায়? জামা কাপড় নিয়ে আসো নাই? আমি জানি না, এখানে আমাকে নিয়ে আসা হয়েছে। তখন তো লাগেজ কে নিয়েছে আমি দেখতে পাইনি। আপদ একটা, যাও গোসল করে নাও। আমি তোমার লাগেজ খুঁজে নিয়ে আসছি। সাফওয়ানকে দেখে বোঝা যাচ্ছে না তার মধ্যে যেন কি চলছে। কি মানুষ! কাল রাতে সব কিছু যেন সে ভুলে গেছে। লোকটা এত স্বাভাবিক কিভাবে আছে? সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের একটু আনইজি ফিল হচ্ছে। এই মেয়ে, আমার দিকে এভাবে না তাকিয়ে থেকে গোসলে যাও। আর শোনো, যেহেতু তুমি আমার স্ত্রী, এসব স্বাভাবিকভাবে নিতে শিখো। আর আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকবে না। সাফওয়ানের কাছে ধমক পেয়ে চাদর পেঁচিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল সানা। গ্রামে বড় হওয়া সানা এসব কিছুই স্বাভাবিক কিভাবে নেবে? সাফওয়ান নিজের থেকে রুম থেকে বেরিয়ে নক করে। সোজা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়। মিসেস লিমা সকাল সকাল ডাকায় বিরক্ত হয়ে যায়। বিরক্তি সহকারে উত্তর দেয়, এত সকাল সকাল দরজাতে নক কি করছি ইডিয়েট? মম, আমি সাফওয়ান। কি হয়েছে? এত সকালে তুমি আমাকে ডাকছো? মম, এখন সকাল নয়, দুপুর। আর ওই মেয়েটার লাগেজ কোথায়? হোয়াট এভার, কোন মেয়ে লাগেজ? আরে আমার রুমে যে মেয়ে আছে সে মেয়ের। ওর একটা নাম আছে সাফওয়ান, ওর নাম হচ্ছে সানা। আর সানার লাগেজ তো মীরার রুমে আছে। ধন্যবাদ মম, আমি গেলাম তাহলে। বাহির থেকে সব কথা বলে আবার চলে গেল সাফওয়ান। লিমা বেগম আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে ওই বিষয়ে মাথা না ঘামিয়ে। বোনের রুমের দরজা খোলা, কারণ সে ঢাকা হোস্টেলে থেকে পড়াশোনা করে। রুম থেকে লাগেজ নিয়ে আবারও রুমে ফিরে আসে। ওয়াশরুমের দরজা এখনও ভিতর থেকেই বন্ধ। এই মেয়ে, তোমার হয়েছে? হ্যাঁ, তবে জামা কাপড় ছাড়া আমি কিভাবে বের হব? দাঁড়িয়ে থাকো, আমি দিচ্ছি। লাগেজ খুলে বসে ভাবে কি দিবে পড়তে তাকে। লাগেজ ভর্তি ফ্রক আর প্যান্ট। শিকদার বাড়ির বড় পুত্রবধূ কিনা এসব পরে ঘুরে বেড়াবে? অনেক খোঁজার পর একটা 3 পিস পায় জাম কালারের। দিচ্ছেন না কেন? আমার প্রচুর শীত লাগছে। দরজা খোলো, না হলে কিভাবে দিব? হ্যাঁ?
সানা দরজাটা হালকা ফাঁক করে হাতে পায়ে সাফওয়ানের দিকে। সাফওয়ান তাড়াতাড়ি করে ড্রেস সানার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। জামা কাপড় বালতিতে রেখে সে রুমে চলে আসে। বিছানার দিকে নজর যেতে তার চোখে পড়ে। বিছানার চাদর তাড়াতাড়ি তুলে নেয় সে, বাথরুমে নিয়ে ভিজিয়ে রাখে। না হলে অন্য কারো চোখে পড়লে যে কি হবে। এবার সে এসব কীভাবে ধুবে? বাসায় তার সব কাজ তার মা করে দিত। সানা পড়া ব্যতীত আর কোনো কাজই করতো না। সানা জামা কাপড়ও তার মাই ধুয়ে পরিষ্কার করত। তখন সাফওয়ান রুমে আসে। বিছানার চাদর কই? সাফওয়ানের প্রশ্নে হাঁ করে তাকিয়ে থাকে সানা। লোকটা কি জানে না চাদর কই থাকতে পারে? ওয়াশরুমে। সানার উত্তরে সানার দিকে রাগী চোখে তাকিয়ে সে নিজের আলমারি খুলে সেখান থেকে আরেকটা চাদর নামিয়ে বিছানার মধ্যে বিছিয়ে নেয়। চাদর ওঠানোর পর আরেকটা বিছানো লাগে। জানো না? আমি কিভাবে জানবো আপনার চাদর কই থাকে? সাফওয়ান সানাকে আর কোনো উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে বিছানার চাদর ধুতে লাগলো। সানা ওইদিকে আর গেল না। গিয়ে লাভ নেই, সানা এসব কাজ করতেও পারে না। আর ওই লোক তো যতটা দূরে থাকা যায় ততটাই থাকতে হবে। বিছানায় উঠে সে আবারও শুয়ে পড়ে। প্রচণ্ড শীত লাগছে সানার। এ বাসায় আসার সময় তার সোয়েটার আনা হয়নি। আজকে একটু বেশি খারাপ লাগছে, তাই চুল ভিজা টাওয়াল রেখেই ঘুমিয়ে গেল। সাফওয়ান সানার শাড়িও ধুয়ে দিল। সব এনে নিজের রুমের বেলকুনিতে মেলে দিয়ে দাঁড়ালো। এই প্রথম সাফওয়ান নিজের কোনো কাজ করলো। কি আর করবে, এরকম পিচ্ছিরে বিয়ে করেছে, না জানে ভবিষ্যতে তার আর কত কাজ করা লাগে। রুমে গিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। সাফওয়ান উপর যতই রাগ দেখাক না কেন, সাফওয়ানের মধ্যে অপরাধ বোধ কাজ করছে অনেক। এরকম ছোট মেয়ের সাথে সে একদমই ঠিক কাজ করেনি। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। এই মেয়ে ভিজা টাওয়াল মাথায় রেখে ঘুমিয়ে গেল। বালিশ তো পুরোই ভিজিয়ে দিবে। সাফওয়ান গিয়ে সানার চুল থেকে টাওয়ালটা খুলে নিল। সানার চুলগুলো এক সাইডে ব্রাউন আর লম্বা সাইড ব্লু কালার। মেয়েটা কি চুল কালার করেছে? এখনকার মেয়েরা আর কত যে স্টাইল বের করবে চুলের সৌন্দর্য রঙে। ঘন কালো চুলে মেয়েদের সুন্দরী লাগবে। সানাকে কাঁপতে দেখে সানার গায়ে হাত দিয়ে দেখে সানার শরীর অনেক গরম। সাফওয়ান আরেকটা কম্বল নামিয়ে সানার উপর দিয়ে দেয়। সাফওয়ানের অনেক ক্ষুধা লেগেছে। নিচে গিয়ে কাজের মেয়ে শাহনাজকে খাবার দিতে বলল। শাহনাজ, আমাকে নাস্তা দিয়ে যা। জি আগে ভাইজান, দিতেছি। আচ্ছা ভাইজান, ভাবিজান কি খাইব না? আগে আমাকে তুই খাবার দে, পরে ভাবির কথা চিন্তা করিস। মমান আঙ্কেল কি খেয়েছে? না ভাইজান, বড় ম্যাডাম আর স্যার তো এখনও উঠেই নাই। ও আচ্ছা। শাহনাজ সাফওয়ানকে খেতে দিল। শাহনাজ দাঁড়িয়ে ভাবছে যে বড় ম্যাডামরে মম ডাকে আর স্যারকে আঙ্কেল। হ্যাঁ, যদিও ওটা তার আসল বাবা না, তবুও। আর ম্যাডামের তেমন লজ্জা শরম নাই। ছেলের সহকারে পুরান প্রেমিকে বিয়ে করেছে সে। বড় স্যার নিখোঁজ হওয়ার পর তো এই মহিলার মধ্যে কোনো ভাবাবেগ সে দেখেইনি। শাহনাজ, খাবার বেড়ে দাও, আমি রুমে নিয়ে যাই। আচ্ছা ভাইজান। ঘুমের মাঝে সানাকে খাইয়ে দিচ্ছে সাফওয়ান। মেয়েটার প্রতি তার ভালো লাগা কাজ করছে, বা মায়া এমনটা না। কাল রাতের ঘটনা তাকে অপরাধী করে তোলে। সানার এই অবস্থার জন্য তো সে দায়ী, এটা কীভাবে অস্বীকার করবে? তাই তো সে মেয়েটার সেবা করছে। কাল থেকে সাফওয়ান সানাকে নিয়ে এতটাই ব্যস্ত যে ভাবনায় মিথিলার কথা তার মাথায় আসছে না। সানা খাইতে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। সানা সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাফওয়ানের শরীরের উষ্ণতা পেয়ে সানা সাফওয়ানকে জড়িয়ে ধরল। সাফওয়ান হাঁ করে তাকিয়ে আছে সানার দিকে। নড়লে সানার ঘুম ভেঙে যাবে। সাফওয়ানের বাহিরে যাওয়া জরুরি। সাফওয়ান ফোন বের করে কাউকে রাতে আসতে বলল, সাথে একটা মেডিসিন আনতে বলে দিল। সাফওয়ানও শুয়ে পড়ল সানার পাশে। সানার গরম নিঃশ্বাস সাফওয়ানের মুখের উপর পড়ছে। সানার শরীরে তাপে সাফওয়ানের গরমই লাগছে। সানার জ্বর ধীরে ধীরে বাড়ছে। সানা হালকা কুকিয়ে উঠছে ব্যথায়। সানার এই করুণ আওয়াজে সাফওয়ানের অনেক খারাপ লাগছে। সানা, এই সানা, অনেক খারাপ লাগছে। এই পচা লোক আমার অনেক ব্যথা করছে হাত পা। সাফওয়ান উঠে সানার হাত পা টিপে দিতে শুরু করলো। রাতের দিকে সাফওয়ানের সে কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটল। সানা আগন্তুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েটি এসে সোজা সাফওয়ানের দিকে হাত বাড়ায়, মানে হ্যান্ডশেক করার জন্য। জ্বর নিয়ে ওইদিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্যজনকভাবে এ বাসায় সারাদিন সাফওয়ানের রুমে কেউ আসে নাই। খাওয়া দাওয়ার খোঁজ খবর নেই নাই। ইভেন ওর মামু আর মামি তো খবরই নেই। কি ব্যাপার, এত আর্জেন্ট আসতে বললি? আবার বার্থ কন্ট্রোল ফিল আনতে বলেছিস, কাহিনী কি? মেয়েটি এতক্ষণ সানার দিকে তাকায়নি।
কথার মধ্যেই সাফওয়ানকে সানার দিকে তাকাতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। পরে বলবো, আগে সানার চেক আপ করে দেখ, সকাল থেকে ওর প্রচণ্ড জ্বর, কমছেই না। মেয়েটি সানার গায়ে হাত দিয়ে দেখলো গরম কেমন। তাড়াহুড়ো করে আসতে গিয়ে সে বলেই গিয়েছে থার্মোমিটার আনতে। তোমার নাম কি আর বয়স কত? আমার নাম সানা, আর বয়স 15। 15? হ্যাঁ। মেয়েটি ভালোভাবে সানার দিকে লক্ষ্য করছে। এভাবে তাকাতে দেখে সানার প্রচণ্ড বিরক্ত লাগছে। মেয়েটিকে সানা যেন একদমই সহ্য করতে পারছে না। মেয়েটা কে সাফু? আহ, কতবার বলবো আমাকে সাফু বলে ডাকবি না। আমার নাম সাফওয়ান সাইদ। রেগে যাচ্ছিস কেন? এই পিচ্ছি কি হয় তোর? সাফওয়ানের সাফুর নাম শুনে এতক্ষণ সানার মনে খুবই আনন্দ হচ্ছিল। সানাকে পিচ্ছি বলে মুখ গোমরা করে ফেলে সে। এত কথা জিজ্ঞেস করছিস কেন তুই? তুই চেক আপ করতে আসছিস, চেক আপ কর। ডাক্তার আপু শুনুন, উনি না আমার একমাত্র জামাই লাগে। এই আপনি চুপ করে আছেন কেন? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছে আপু আপনাকে, উত্তর দিবেন না? মেয়েটি অবাক হয়ে একবার সাফওয়ানকে দেখছে, তো আরেকবার সানাকে দেখছে। সাফওয়ানের কাছে মেয়েটির দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। মিথিলার বিয়ে হতে না হতেই মামা তুই বিয়ে করে নিলি, তাও ওই বাচ্চা মেয়েটাকে। মজা নিস না হাবিবা, মেডিসিন লিখে দে আগে তুই। মজা সাইডে রেখে এবার সিরিয়াস কথায় আসি। সব ঠিকই আছে, কিন্তু তোর মাথায় রাখা উচিত ছিল মেয়েটা ছোট। হ্যাঁ, অতটা ছোট না, তবে শোন, নেক্সট টাইম খেয়াল রাখিস। এক্সট্রা কিছু কিন্তু ভালো না। যেখানে বড় মানুষেরই সমস্যা হয়, আর ও তো 15 বছরের। বয়সন্ধিকার এখনও শেষ হয় নাই। ওর শরীরে আরও গ্রোথ বাকি আছে, মাথায় রাখিস। আর পিলটা টাইমলি খাইয়ে দিস। বাকি মেডিসিন লিখে দিচ্ছি, নিয়ে এসে খাইয়ে দিস টাইমলি। আচ্ছা, তোর ফিস আমি বিকাশ করে দিবনি। চল এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চল, আমারও তোর সাথে আরও অনেক আলোচনা আছে। সাফওয়ানকে সাথে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে হাবিবা। সানা যাওয়ার পানে তাকিয়ে রাগে পড়ছে। তার বরের সাথে সে কীভাবে অন্য মেয়েকে মেনে নিবে? ছোট মনের মতো অভিমান বাসা বাঁধতেছে তার। আসুক আজকে, ওই লোকের সাথে আর কথাই বলবে না সে। সাফওয়ান রুমে ফিরে আসে ঘণ্টাখানেক পর। 1 ঘণ্টা ধরে সানা কম্বল মুড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করছে। একা একা থাকতে থাকতে তার অনেক ভয় লাগছে। বাড়িতে আপুর সাথে এক রুমে থাকে সে। গ্রামের দিকে বাড়ি হওয়ায় জিনকে সে খুবই বিশ্বাস করে আর ভয়ও পায়। সাফওয়ান রুমে এসে সানাকে কম্বলের মধ্যে আল্লাহ আল্লাহ করতে দেখে হেসে ফেলে। সানা হাসির আওয়াজ পেয়ে বুঝে যায় সাফওয়ান আসছে। সাফওয়ানকে হাসতে দেখে রাগী কণ্ঠে বলে, এই আপনি এভাবে হাসছেন কেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই মেয়ে। শাহনাজ আপাকে বলেছি, সে তোমাকে খাবার খাইয়ে দিবে। এই মেডিসিনটা আগে খেয়ে নাও। ছোট একটা সাদা রঙের ট্যাবলেট এগিয়ে দিয়ে বলে সাফওয়ান। এইটুকু পিদ্দুসার মেডিসিন দেখে সাফওয়ানের দিকে প্রশ্নসূচক চোখে তাকায় সানা। এটা কিসের মেডিসিন? তোমার এত কিছু জানতে হবে না। যা দিয়েছি চুপচাপ খেয়ে নিবে। আমি এত প্রশ্ন করা পছন্দ করি না। সাফওয়ানের হাত থেকে মেডিসিন নিয়ে চুপচাপ খেয়ে নেয় সানা। ডাক্তারটা মেবি তাকে অনেক মেডিসিন দিয়ে গেছে। আজকে এসব অখাদ্য মেডিসিন গিলতে হবে। আল্লাহ আমাকে বাঁচাও এসবের হাত থেকে। আমি বাসায় যাব। বিয়ের থেকে তো পড়াশোনা ঢের ভালো। কক্ষণে যে আমি সাথীর কথা শুনে বিয়ে করতে চাইলাম। ভাবছিলাম বিয়ে পড়াশোনা থেকে অনেক সহজ। একা একা একদিনই আমি শেষ, এখানে কিভাবে থাকবো? এই মেয়ে, এত মনোযোগ দিয়ে কি ভাবছো তুমি? আমার একা একা এই রুমে ভাল লাগে না। আমি বাহিরে যাব। চুপচাপ বসে থাকো। শাহানাজ আপা এসে তোমাকে খাইয়ে বাকি মেডিসিন খাওয়াবে। কোন ক্লাসে পড়ো তুমি সানা? সাফওয়ানের স্বাভাবিক কথায় সানার ভয় কমতে শুরু করলো। আমি তো জেএসসি দিয়েছিলাম, এ গ্রেড পেয়ে পাশও করেছি। 9ম শ্রেণীতে এখনও ভর্তি হওনি? না, তো আমার পড়াশোনা ভালো লাগে না। যখন আমার বান্ধবী সাথী বলল বিয়ে করলে আর পড়াশোনা করা লাগে না, তখনই আমি ভাবলাম বিয়ে করব। এরপর মামু যখন বাসায় বলল, আমি রাজি হয়ে গেলাম। আমি যদি জানতাম আপনার মতো রাক্ষসের সাথে আমার বিয়ে দিবে, তাহলে আমি জীবনও রাজি হতাম না। সানা যেন আবেগে তার পেটের কথা সহ সব বের করে দিল। যখন সানার খেয়াল হলো সে কি বলছে, 2 হাত দিয়ে সাথে সাথে মুখ চেপে ধরল। ভয়ে ঢোক গিলে মাথা তুলে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান সানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সানা সাফওয়ানকে এভাবে তাকাতে দেখে বোকা বোকা হাসি দিচ্ছে। তোমার এত বড় সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, আমাকে ভয় লাগে না একটুও তোমার? আপনি অনেক খারাপ লোক জানেন। আই হেট ইউ। তখনই রুমে শাহনাজের আগমন ঘটে। বাইজাম, ম্যাডাম আপনারে আর ভাবি জানলে নিচে খাইতে যাইতে কইছে। তুমি যাও, আমি আসতেছি আপা। আপু, মামু কি নিচে আছে? হ্যাঁ ভাবিজান, স্যারও আছে।
সানা খুশি হয়ে যায় তার মামু নিচে আসে দেখে। সাফওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মামুকে? আরে চলেন নিচে, আমি তারপর দেখাচ্ছি। সানা সাফওয়ানের আগেই নিচে নেমে যাচ্ছে। হালকা হালকা জ্বর কমছে সানার। মামুর কাছে গিয়ে মামুকে জড়িয়ে ধরে সানা। কেমন আছো মামু? আমি রাগ করেছি, তুমি আমাকে ভুলে গেছো। না মামুনি, আমি তোমাকে একটুও ভুলি নাই। সাফওয়ান সানার পিছু পিছু নিচে নেমে আসে। আঙ্কেল, সানা আপনার ভাগ্নি? হ্যাঁ, তো কেন, তোমার মম তোমাকে কিছু বলেনি? সাফওয়ান তার মায়ের দিকে থেকে চোখ ফিরিয়ে নিয়ে আবারও খাবারের টেবিলে বসে পড়ে। কাল তোমাকে ঢাকায় ফিরে যেতে হবে সাফওয়ান, মাথায় রেখো। সাথে নতুন বউকেও নিয়ে যেতে হবে। আর শোনো, আমার ছেলে বাহিরের খাবার খেতে পারে না সানা। তোমার দায়িত্ব কাল থেকে সব খেয়াল তোমার রাখতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে চক্ষু সড়ক গাছ সানার। রান্নার রও জানে না সে, আর কোনো কাজ তো দূরের কথা। সাফওয়ানের মাথায়ও বাস পড়ল, এই মেয়েকে সাথে নিয়ে উল্টা তাকে সব কাজ করে খাওয়াতে হবে। সে সবার বোটের কাজ দেখাবে না, এই মেয়েকে কাজ করে খাওয়াবে। দরকার নেই আম্মু, ও এখানেই তোমাদের সাথেই থাকুক, না হয় ওর মায়ের বাসায় দিয়ে আসো। আমার কথা শেষ সাফওয়ান, চাইলে ওখানে নিয়ে তুমি ওকে স্কুলে অ্যাডমিশন করিয়েও দিতে পারো। পড়ার কথা শুনে সানা চিৎকার দিয়ে উঠল। সানার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। আমি পড়াশোনা করব না, আমি তো রান্নাবান্না করে আমার স্বামীর খেয়াল রাখবো। সানার কথায় সাফওয়ানের মা বিরক্ত হচ্ছেন। উনি কোনো রকম নিজেকে শান্ত রেখে বলেন, শোনো মেয়ে, বেশি কথা আমি একদমই পছন্দ করি না। কাল সকালে সাফওয়ানের সাথে যাওয়া তুমি। সাফওয়ান ঠিক টাইমে খাবার খায় কি না আর যা যা দরকার তুমি সব নিজের হাতে করবা। মম, আমাদের ওই বাসায় মেড রাখা আছে, আমার কোনো দরকার নেই ওকে নিয়ে যাওয়ার। শাট আপ সাফওয়ান, এ মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি তোমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ মামি, আপনি চিন্তা করিয়েন না, আমি ওনার খেয়াল রাখবো। সানা পড়ার ভয়ে সাফওয়ানের মাকে কথাটি বলল, এ পড়াশোনা আর করবে না, বিয়ে হয়েছে তো হয়েছেই। তখন ফোড়ন কাটলো সানার মামা। লিমা, তুমি ওকে কীভাবে এত কাজের কথা বলো? ও ছোট, ওর নিজের খেয়ালও রাখতে পারে না, সে কীভাবে সাফওয়ানের খেয়াল রাখবে? সানা আমাদের সাথে এ বাসায় থাকুক, আমার সিদ্ধান্ত শেষ, আর কোনো তর্ক নয়। আর সানা অতটাও ছোট না, ভুলে যেও না ওর বয়সে আমার কোলে সাফিয়ানা ছিল। সাফিয়ানার কথা মনে পড়তেই লিমা খানের অনেক খারাপ লাগতে শুরু করলো। চোখের কোণে অশ্রুকণা জমা জমা হলো। লিমা খান খাবার রেখে উঠে চলে যায়। সানার মামাও খাবারের প্লেট হাতে নিয়ে তার পিছু পিছু চলে যায়। সানার ঠিক পিছে শাহনাজ দাঁড়িয়ে আছে। এই কাহিনী দেখে বিড়বিড় করে বলে, বুড়া বয়সে ভীমরতি ধরছে, রাগ করব আর ভাঙায় খাওয়াইতে হইব, যত সব ঢং। শাহনাজের কথা শুনে সানা হেসে ফেলে। সানাকে হাসতে দেখে সাফওয়ান তার ব্রু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কিছু না, আমার খাবার শেষ, আমি রুমে চলে গেলাম। সানা কিছু বলল না, কারণ সে চায় না সাফওয়ানের কাছে শাহনাজ বকা খাক। সানার জ্বর এখন নেই বললেই চলে। কম্বল ফিচিয়ে খাটের ডান সাইডে শুয়ে আছে। মনে মনে সে তার মিনাকে মিস করছে। মিনা হলো সানার বড় সাইজের একটা টেডি বিয়ার। সানা কোলবালিশ ছাড়া ঘুমাতেই পারে না। একদিন সানা কোলবালিশ ছাড়া ওর আপুর সাথে ঘুমিয়েছিল। সেদিন সে ওর বড় বোনের পেটের উপর পা দিয়ে আর পায়ের জায়গায় মাথা দিয়ে ঘুমিয়েছিল। সানার ঘুমের স্টাইল প্রচণ্ড জঘন্য। ঘুমিয়ে গেলে তার হুঁশই থাকে না। এজন্যই সানার বোন সীমা তাকে জন্মদিনে একটা বড় টেডি বিয়ার গিফট করে, যার উপর আরামে হাত পা তুলে সে ঘুমায়। শুনছেন, আপনার খাটে কোনো কোলবালিশ নেই কেন? তুমি কোলবালিশ দিয়ে কি করবে? কথা না বলে চুপচাপ ঘুমাও, না হলে ঠান্ডার মধ্যে বেলকুনিতে ফেলে রাখবো। ভালো কথা শুনলেন না তো, এরপর আমাকে দোষ দিবেন না কিন্তু। সানার কথা আর গ্রাহ্য করল না সাফওয়ান। সানা সবসময় এত বেশি বকবক করে যে তার কান জ্বালাফালা হয়ে যাচ্ছে। লাইট অফ করে সাফওয়ান ঘুমিয়ে পড়ল। সাফওয়ান আর সানার মাঝে একটু ফাঁকা জায়গা ছিল। অর্ধেক রাতে সাফওয়ান অনুভব করল কেউ তার মুখের উপর ঠাস করে পা ফালাইছে। ব্যথায় নাক মুখ কুঁচকে যায় সাফওয়ানের। বালিশের পাশে হাত দিয়ে ফোন নিয়ে ফ্ল্যাশ লাইট অন করতেই দেখে সানা তার বুকের উপর পা দিয়ে ঘুমিয়ে আছে। সানার পা সাফওয়ানের উপর, আর সাফওয়ানের পায়ের সাইডে বালিশবিহীন ঘুমিয়ে আছে। এক হাত খাটের নিচে পড়ে আছে, আর একটু সাইডে চাপলে সে নিশ্চিত পড়ে যাবে। এত কিছু হয়েছে তবুও সানার ঘুম ভাঙছে না। এই শীতের রাতে একবার কম্বলের নিচে ঢুকলে কার বা উঠতে ভালো লাগবে। সানাকে ঠিক করে না দিলে হয়তো আবারও লাথি খাবে সে। আলমারি থেকে এক্সট্রা দুটো বালিশ বের করে মাঝখানে দিল। আর রিস্ক নেওয়া যাবে না। এখনও তার মুখে ব্যথা করছে। সানার গায়ে কম্বল টেনে দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকাল হতে তোড়জোড় শুরু হয়ে গেল সানার। লাগেজ সে সাফওয়ানের আগে বের করে ফেলেছে।
সাফওয়ান রুমে আসতে জিজ্ঞেস করে, আপনার ব্যাগ গোছাবেন না? আমি এখানে থাকি না ইডিয়েট, আমি ঢাকায় থাকি। আমার সব জামা কাপড় আমাদের বাড়িতেই রাখা আছে। নিব কেন? আপনাদের কয়টা বাড়ি লম্বু জামাই? ওয়েট, হোয়াট? লম্বু জামাই মানে কি? ও সরি, ভুল বলছি। লম্বু না, লিসু জামাই। সানা ইচ্ছাকৃতভাবে সাফওয়ানকে রাগাতে চাচ্ছে। সানাও সুযোগে ভালোই অপমান করতে পারে। সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে সানা ওর অবস্থা। চোখ বন্ধ করে সাফওয়ান নিজের রাগ কমানোর চেষ্টা চালাচ্ছে। এখন আর যাই হোক, এরে কিছু বলা যাবে না। এখন কিছু বললে কান্নাকাটি শুরু করবে, আর আঙ্কেল মম উল্টা বকবে। কি এক মুসিবতে আমাকে পালাই লাল্লা তুমি। এই, কি বললেন? আমি মুসিবত? এ মেয়ে, কানে কি তুমি বেশি শোনো? এইটুকু এক মাইয়া ঝগড়া করতে ওস্তাদ, আবার আমাকে ঝগড়ুটে বললেন? আপনার এত বড় সাহস? আমার কত সাহস ভবিষ্যতে তুমি টের পাবা, যদি আমার সাথে তুমি থাকো তাহলে। এখন চুপ করে বের হও। সানা সাফওয়ানের সাথে ড্রয়িং রুমে গিয়ে মামা মামি শাহনাজ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে। সানা সাফওয়ান পিছনে বসেছে। সাফওয়ান তো ফোন চাপাই ব্যস্ত। সানা বসে বসে শুধু বোর হচ্ছে। এই যে শুনছেন, আমার না ক্ষুধা লেগেছে। তোমার এত ক্ষুধা লাগে কীভাবে? হ্যাঁ, আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছ? কিভাবে খাবার কিনবো আমি? সাফওয়ানের বিরক্তিমাখা কণ্ঠে সানার অপমানিত ফিল হলো। অভিমানে সে ঘুরে বসল। জানালার বাহিরে তাকিয়ে রাস্তার সাইডের গাছ দেখে যাচ্ছে, আর তা দেখতে লাগলো। অনেক গাড়ি রাস্তায় চলাচল করছে, মানুষ হেঁটে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সানার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাসায় থাকলে বাবা আর মা সানার পিছে পিছে ঘুরে ঘুরে তাকে খাবার খাইয়ে দিত। সানার এখন ইচ্ছে করছে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে। সে ঠিক করেছে বদলোকের সাথে আর কথা বলবে না। কথায় কথায় সানাকে সে কথা শোনায়। সানাকে এর আগে এত কথা কেউ শোনায়নি। মিশুক প্রকৃতি আর চঞ্চলতার জন্য সবাই তাকে খুব ভালোবাসে। বাসার সবার কথা মনে করতে সানা ঘুমিয়ে পড়ল। সানার ঘুমানোর পর সাফওয়ানের খেয়াল হলো সে আবারও বাজে বিহেভ করে ফেলেছে মেয়েটার সাথে। কিছু করার নেই, আশেপাশে খাবার কিনা যাবে না। সকালে রওনা দিয়েছিল সানারা, আর এখন সকাল পেরিয়ে বিকেল হয়েছে। সানা এখনও ঘুমিয়ে আছে। সাফওয়ানের বুকের সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা। সাফওয়ান কয়েকবার সানাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে শোয়ালেও ঘুরে ফিরে তার উপরেই আসছে। ফোনের গ্যালারিতে সাফওয়ান মিথিলার হাসি মুখের ছবি দেখা যাচ্ছে। মিথিলার কথা মনে পড়তে তার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। সাফওয়ান তো মিথিলাকে কথা দিয়েছিল মিথিলা বাদে আর কাউকে সে নিজের মনে জায়গা দেবে না। সে মিথিলা কীভাবে সাফওয়ানকে ভুলে অন্য কাউকে হাসি মুখে বিয়ে করে নিল? মিথিলা কীভাবে তাদের এতদিনের ভালোবাসা ভুলে গেল? সাফওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে সানার কপালে পড়ছে। ঠান্ডা পানির ফোঁটা সানার কপালে পড়তে সানার ঘুম ভেঙে যায়। চোখ তুলে সাফওয়ানের দিকে তাকাতে দেখতে পেল সাফওয়ান কাঁদছে। সানার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা কাঁদতে জানে। আপনি কোনো কারণে আপসেট? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আপনি কাঁদছেন কেন? সানার আওয়াজে দ্রুত ফোন লক করে নিজের চোখের পানি মুছে ফেলল। তুমি চোখে একটু বেশিই দেখো। আমার চোখে ময়লা পড়েছে তাই হয়তো বা। কই দেখি তো, কোথায় ময়লা পড়েছে? সানা সাফওয়ানের দিকে এগিয়ে দুহাত সাফওয়ানের চোয়াল আগলে ধরল। গভীর মনোযোগ দিল সাফওয়ানের চোখে ময়লা খুঁজতে লাগলো সানা। সানা গালে হাত দিয়ে বসে আছে। তারই সামনে দাঁড়িয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে সাফওয়ান। সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই প্রথম কেউ সানার গায়ে হাত তুলল। দৌড়ে রুমে গিয়ে সানা রুমের দরজা আটকে দিল। সাফওয়ান ঠায় দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। যেভাবে হোক এই আপদটাকে তার বাসায় পাঠাতেই হবে। আর যে কোনো অঘটন ঘটে যেতে পারত। তখন কি হতো তার? এমনি চারদিকে শত্রুর অভাব নেই। কিছুক্ষণ আগে অবশেষে সাফওয়ান আর সানা বাড়িতে পৌঁছল। চারদিকে আধার গনিয়ে আসছে। সাফওয়ান তাকিয়ে দেখে সানা ঘুমে বিভোর হয়ে আছে। গাড়ি থেকে নেমে সানাকে কোলে তুলে নিল সাফওয়ান। ঘুমন্ত সানার নিষ্পাপ মুখে সাফওয়ানের অনেক ভালো লাগছে। সানাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। গার্ডগুলো হাঁ করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। হাঁ করে আমার মুখের দিকে না তাকিয়ে কলিং বেল দাও। গার্ড এবার কলিং বেল দিতে রেহানা নামক কাজের মেয়েটা দরজা খুলে দিল। ভাইজান, ভাবি তো ঘুমিয়ে আছে, আপনি আপনার রুমে নিয়ে যান, আমি খাবারের আয়োজন করি। হ্যাঁ আপা, জলদি খাবারের ব্যবস্থা করুন, আমার ক্ষুধা লাগছে। সাফওয়ান সানাকে নিয়ে নিজের রুমের দিকে যেতে লাগলো। গার্ড আর রেহানা কথা বলতে লাগলো। স্যার বিয়ে করেছে। আমাকে তুই আগে বলবি না? আর বললেন না কুদ্দুস ভাই, আমিও তো একটু আগেই জানছি। বড় ম্যাডাম কল দিয়ে বলল স্যারের রুম গুছিয়ে রাখতে। ভালোই হয়েছে, স্যারের বউ কত সুন্দর। ওই মারিয়া ডাইনির মতো না হলেই হবে। হ্যাঁ, মারিয়া ম্যাডাম তো শুধু স্যারকে টাকার মেশিনে মনে করত। যা যা রান্না কর, না হলে স্যার আবার রাগ করবে। হ্যাঁ জায়গা, আমিও আপনার কাজে যান।
হুম, এই শোন। জি, আমি তোরে ভালোবাসি। কুদ্দুস আর না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল আর রেহানাকে রেখে গেল এক আকাশ বিস্ময়ের মধ্যে। রেহানা দ্রুতই রান্নাঘরে চলে গেল। সাফওয়ান গোসল সেরে তোয়ালে পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় নিজেকে দেখে যাচ্ছে। এই শ্যাম বর্ণের গায়ের রঙের জন্যই তো তাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে সে সাফওয়ান থেকে দেখতে সুন্দর ফর্সা এক ছেলেকে বিয়ে করেছে। সাফওয়ান এমন এক মেয়েকে ভালোবেসেছে যার কাছে সুন্দর আর টাকাই ম্যাটার করে। সাফওয়ানের কাছে তো টাকার কমতি ছিল না, তবে হ্যাঁ, হয়তো সে মারিয়ার মতো চাওয়ার মতো সুন্দর না, তাই প্রথমে শ্যামবর্ণ লোকের জন্যই পাগল ছিল সে। এসব ভাবতে ভাবতে সাফওয়ানের নজর গেল আয়নার দিকে। সানা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সানাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ানের অস্বস্তি হচ্ছে। এমি, এভাবে কি দেখছো আমার দিকে তাকিয়ে? আপনি এভাবে নাঙ্গু পাঙ্গু হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার আম্মু বলে নাই আয়নাতে জিন থাকে? নাঙ্গু পাঙ্গু মানে কি? আল্লাহ, আপনি জানেন না নাঙ্গু পাঙ্গুর মানে কি? সানা জোরে জোরে হাসা শুরু করলো। সাফওয়ান পেবলার মতো তাকিয়ে আছে সানার দিকে। শাট আপ সানা। সাফওয়ানের ধমক খেয়ে সানা কান্নাকাটি শুরু করলো। সানার কান্না দেখে সাফওয়ান কি করবে ভেবে পাচ্ছে না। এসব ঝামেলা তার আর ভালো লাগছে না। নিজে জামা কাপড় নিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। সানা হা করে তাকিয়ে আছে সাফওয়ানে যাওয়ার দিকে। সে ভেবেছিল কান্না করলে হয়তো সাফওয়ান তার সাথে ভালোভাবে কথা বলবে। সানা সাফওয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেল। এই লোক নিজেকে কিভাবে যে জানে রাক্ষস কোনখানকার। ও আল্লাহ, এ বেড়ায় যে আসার খাইয়া পইরা ব্যথা পাইয়া কান্না করে আমার সামনে। সানার এমন উদ্ভুত চাওয়া না চাইতেও আল্লাহ কবুল করে নিল। ওয়াশরুমের ভিতর থেকে সাফওয়ানের চিৎকার কানে এলো সানার। সানা দ্রুতই খাট থেকে নেমে ওয়াশরুমের সামনে গেল। আপনার কি হয়েছে? এভাবে চিৎকার দেন কেন? নাথিং, নিজে চেঞ্জ করে ফেলো। আমি বের হয়ে নিচে যাব খাবার খাওয়ার জন্য। সানার মনে প্রশ্ন একটাই, এভাবে চিৎকার দেওয়ার কারণ কি? লাগেজ খুলে নিজের জন্য জিন্স আর একটা গোল ফ্রক বের করে নিল। নিজে চেঞ্জ করে ওয়েট করছে কখন বের হবে সাফওয়ান। অনেকক্ষণ পর সাফওয়ান ওয়াশরুমের দরজা খুলে বের হয়েছে, সাদা লুঙ্গি আর কালো টি শার্ট পরে। যাও, হাত মুখ ধুয়ে আসো। যে ঘুম দিছো তুমি, আপনার কথায় যাব নাকি? আমি আমার ইচ্ছেই যাব। এ বলে সানা ওয়াশরুমে চলে গেল। সানা ওয়াশরুমে যাওয়ার পর সাফওয়ান আয়নার সামনে দাঁড়িয়ে বডি লোশন দিচ্ছে। চুলগুলো আশ্রিয়ে আবার নিজেকে আয়নায় দেখে নিল। নিচে চলো, আমার ক্ষুধা পেয়েছে। সানার কথায় সানার দিকে ঘুরে তাকিয়ে দেখে চুল জুটি করা, একটা গোলাপি রঙের ফ্রক আর কালো জিন্স। কোনো ওড়না নেই সানার সাথে। তোমার ওড়না কোথায়? দেখছেন না, জামার সামনে রুমাল কাট করা ডিজাইন। ওড়না লাগে না, ওটাকে লোলদানি বলে, যা ছোট বাচ্চাদেরকে পরানো হয়। আপনি বেশি জানেন। কথা কম, নিচে চলো। সানাকে নিয়ে নিচে গেল সাফওয়ান। রেহানা সানাদের জন্য অপেক্ষা করছিল। সানাকে দেখে অবাক হয়ে যায় রেহানা। সানা এত ছোট, তখন বোরকা হিজাব পরে থাকায় বোঝা যায়নি। রেহানা সবাইকে খাবার বেড়ে দিল। আপু, আপনি খাইছেন? সানা রেহানাকেই জিজ্ঞেস করলো। না ম্যাডাম, আমি খাইনি। আপনার আগে খান। আপনিও বসেন। আপু, আমরা না হয় একসাথে সবাই খাবো। সানার আচরণে মুগ্ধ হয়ে যায় রেহানা। দেখতে যেমন বাচ্চার, স্বভাবও তেমন। কি উৎফুল্ল হয়ে তাকে খেতে বলল। রেহানা সাফওয়ানের দিকে তাকালো। রেহানা, তুইও বসে পড়, ও যখন বলেছে। সাফওয়ানের কথায় খুশি হয়ে যায় সানা। রেহানা খাবার নিজের জন্য প্লেটে বেড়ে বসে পড়ে। সানা খাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে। রেহানা সাফওয়ান নিচের দিকে তাকিয়ে এক মনে খেয়েই যাচ্ছে। সবার খাওয়া শেষ, সানা ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখতে বসলো। খেতে বসে আগেই সে ড্রয়িং রুমে টিভিটা খেয়াল করেছে। রেহানা চলে যায় থালা বাসন ধুতে। এরই মধ্যে খবর আসলো উপর পার্টির লোকজন নিয়ে আসছে। তারা জানে সাফওয়ান বাসায় নেই, ওই সুযোগে বাসার মধ্যে ঝামেলা করে ভাঙচুর করে যেতে পারবে। আমি বাহিরে যাচ্ছি, একটু সানা। কেউ দরজা নক করলে ভুলেও খুলবে না। কেন? তাহলে আপনি আসবেন কিভাবে? আমার কাছে এক্সট্রা চাবি আছে, আমি আসতে পারবো। দ্রুত পায়ে সাফওয়ান গার্ডদের নিয়ে চলে যায় বাগানের দিকে। সানা বসে বসে টিভি দেখছে। অনেকক্ষণ টিভি দেখার জন্য এখন তার আর ভাল লাগছে না। সাফওয়ানও এখন বাসায় নেই। দরজা খুলে বাহিরে বের হয়ে এদিক ওদিক সাফওয়ানকে খুঁজতে লাগলো। বাগানের দিকে এগিয়ে যেতেই দেখে সাফওয়ানের সাথে একটা লোকের মারামারি হচ্ছে। সানা অবাক হয়ে মারামারি দেখে যাচ্ছে। সাফওয়ানের নজর যায় সানার দিকে। সে দাঁড়িয়ে আছে। সানা, জলদি ঘরে যাও, কুইক, রান। সানা হা করে দেখেই যাচ্ছে সাফওয়ানকে। সে সাফওয়ানের কথা শুনছেই না। লোকটা সাফওয়ানকে সানার দিকে তাকানোর সুযোগ নিয়ে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। মাটি থেকে রিভলভার উঠিয়ে সানার দিকে গুলি ছুড়ে মারল।
তখনই পিছন থেকে একজন গার্ড এসে সানাকে টেনে সরিয়ে দেওয়া সানার শরীরে আর লাগেনি। সব গার্ড মিলে লোকটাকে ধরে রাখে। সাফওয়ান একটা ঘোরের মধ্যে ছিল গুলির আওয়াজে। আজকে সানা না থাকলে হয়তো তার কোনো চিন্তাই ছিল না। ওকে আমাদের ঠিকানায় নিয়ে আটকে রাখো, আমি আসছি একটু পরে। এরপরে সাফওয়ান সানাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে যায় আর থাপ্পড় দেয়। বাকিটা তো জানিনি। বর্তমানে মাথায় হাত দিয়ে বসে আছে। আজ যদি সানার কিছু হয়ে যেত তাহলে সবাইকে কি উত্তর দিত সে? দরজা খুলো সানা, আমাকে দরজা ভাঙতে বাধ্য করো না। সানা চুপচাপ বসে বসে কান্না করছে। সাফওয়ানের কথা জবাব দিচ্ছে না। সে দরজা খুলবে না বলেই ঠিক করেছে। সাফওয়ান বারবার ডেকে সানাকে দিয়ে যখন দরজা খোলাতে পারলো না, রাগে সাফওয়ান দরজা বাহির থেকে আটকিয়ে দিল। ঠিক আছে ফাইন, তুমি দরজা খুলবে না? ফাইন, আজ সারা রাত একাই রুমে তুমি থাকবে, আর এটাই হলো তোমার শাস্তি। সাফওয়ান চলে গেল মেন সুইচ অফ করতে। সে কি করবে সানা যখন বুঝতে চাচ্ছে না। সানা সাফওয়ানের কথা সিরিয়াসলি নিলই না, কিন্তু কিছুক্ষণ পর লোডশেডিং হয়ে গেল। সানা কারেন্ট চলে গেছে ভাবলেও সাফওয়ান তো সত্যি সত্যি মেন সুইচ অফ করে দিয়েছে। এমনিতেও শীতের রাত, গরম লাগার চান্স নেই, তাই আজ কারেন্ট না হলেও চলবে। টর্চ বের করে সে নিচে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ল। সাফওয়ানের রুম যেহেতু সাউন্ড প্রুফ, সানার চিল্লানোর শব্দও কানে আসবে না। খাটের মাঝে হাঁটু মুড়ে বসে আছে সানা। অন্ধকার রুমে তার খুবই ভয় লাগছে। এখন তার অনুশোচনা হচ্ছে কেন তখন সাফওয়ানকে দরজা খুলে দিল না। দরজা খুলে দিলে হয়তো আর এখন তাকে অন্ধকারে একা থাকতে হতো না। প্রচণ্ডভাবে ভয় লাগছে সানার। হঠাৎই বাহিরে কারো হাঁটার আওয়াজ পাচ্ছে। সানা ভাবলো হয়তো সাফওয়ান আসছে। বাহিরে কি আপনি? এই শুনছেন? কেউ কোনো উত্তরই দিচ্ছে না। সানার ভয় করছে। সে ডুকরে কেঁদে ওঠে। সানার রুমের মধ্যে কারো উপস্থিতি অনুভব করে। শীতের মধ্যেও ভয়ের চোটে সানা ঘেমে যাচ্ছে। সানার খুব কাছে কেউ একজন আসছে। তার গরম নিঃশ্বাস সানার মুখের উপর পড়ছে। সানা জোরে চেঁচাতে নিলে আগন্তুক সানার মুখ চেপে ধরে রাখে। এই মেয়ে, সারাক্ষণ কি তোমার চেঁচাতে হবে? একটু চুপচাপ থাকবা তো। সাফওয়ানের আওয়াজ পেয়ে শান্তি পায় সানা। সাফওয়ানকে জড়িয়ে ধরে টাইট করে। হঠাৎই এভাবে সানা যে তাকে জড়িয়ে ধরবে সাফওয়ান একটুও ভাবেনি। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? জানেন আমি কত ভয় পেয়ে গেছি। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আর এরকম কখনোই করব না। সানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর সাফওয়ানের কাছে ক্ষমা চাচ্ছে। সানা খুবই ভয় পেয়েছে। এভাবে ভয় দেখানো হয়তো উচিত হয়নি তার। আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না, অন্ধকারে আমার খুব ভয় লাগে, আমি আপনাকে ছাড়বো না। সানা আরও জোরে জোরে শক্ত করে জড়িয়ে ধরে সাফওয়ানকে। সানার এভাবে জড়িয়ে ধরায় তাকে ছাড়াতে খুবই কষ্ট হচ্ছে সাফওয়ানের। অবশেষে ব্যর্থ হয়ে সানাকে জড়িয়ে ধরেই তার ঘুমানো লাগলো। সানা, এভাবে ঘুমানো যায় না, আমাকে ছেড়ে দিয়ে তারপর ঘুমাও। বলছি না আমি আপনাকে ছাড়বো না, এভাবে ঘুমাবেন আজকে। বাচ্চাদের মতো জিদ কেন করছো তুমি? আজকে আপনি আমাকে যতই বকা দেন না কেন আমি ছাড়বো না কিছুতেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমাও এখন। সাফওয়ান হার মেনে নিল। সাফওয়ান রাজি হওয়ায় সানা খুশি হয়ে যায়। চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে। সানা এভাবে জাপটে ধরে শুয়েছে যে সাফওয়ান নড়াচড়াও করতে পারছে না। সাফওয়ান সানার চুলে বিলি কাটতে শুরু করলো। এছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে রোদ বেলকনি দিয়ে এসে রুমে ঢুকলো। সাফওয়ানের ঘুম ভাঙতে দেখলো সানা তার বুকের উপর মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বেলকনির দিকে নজর গেল। বেলকনির দরজা খোলা দেখে মনে পড়ে গেল কাল এখান দিয়ে রুমে আসার পর দরজা আটকাতে মনে ছিল না। সাবধানে সানাকে বালিশে শুইয়ে দিয়ে উঠে বসে সাফওয়ান। ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সানা এখনও ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। এই সানা, উঠো তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। দূর আব্বু, আমাকে ডিস্টার্ব করো না তো, আমাকে ঘুমাইতে দাও। এই মেয়ে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার আব্বু লাগি? দূর, যেই হন না কেন, এখন আমাকে ঘুমাতে দেন। ফাইন, ঘুমাও। তোমার মামি কল দিছে, জলদি উঠে কথা বলো। মামির নাম শুনতে সানা লাফিয়ে উঠে বসে পড়ে। কই কই মামি,
আগে বলবেন না? তুমি মমকে এত ভয় পাও কেন? সাফওয়ানের হাসিতে বিরক্তির চরম পর্যায়ে চলে যায় সানা। বুঝতে আর বাকি রইল না যে সাফওয়ান তাকে ওঠানোর জন্যই মিথ্যে কথা বলেছে। কাল রাতে আপনি আমাকে ইচ্ছে করে ভয় দেখাইছেন, তাই না? রুম তো ভিতর থেকে লক ছিল, তাহলে আপনি আসলেন কিভাবে? ম্যাজিক। সাফওয়ান হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে সানা। বিকেলের দিকে সানা আর রেহানাকে নিয়ে বের হয় শপিং মলের উদ্দেশ্যে, কারণ সানার পরার মতো ভালো কিছু ড্রেস কিনতে হবে। আজকে তো সাফওয়ান বেচা রেহানার হিজাব সানাকে বাঁধাইছে। রেহানা এবারের মেট, কম সাফওয়ানের কাছে নিজের বোনের মতোই। ভাইজান, আপাকে হোস্টেল থেকে কবে নিয়ে আসবেন? অনেক দিন হলো আপা বাড়িতে আসে না। তুই তো জানোস রেহানা, ও এসব পছন্দ করে না, তাই তো আমাদের থেকেও দূরে থাকতেই পছন্দ করে। কার কথা বলছো আপু তোমরা? ভাবিজান, আমি তো বড় আপার কথা বলতেছি, আপনার বড় ননদ। ওনার বড় বোন আছে? হ্যাঁ ভাবিজান, সানা জানতো না যে তার বড় বোন আছে। সানার মামা যে মামিকে বিয়ে করেছে তা তাদের বাড়ির কেউ জানতো না। সাফওয়ান তার মামার সন্তান না, মা থেকে জেনেছিল। সানা ভেবে পায় না দুই সন্তানের জননীকে কেন তার মামা বিয়ে করলো। তাদের এসব অনেক রহস্যময়। সানার কিছুই বলল না, চুপ হয়ে যায়। যথাসময়ে শপিং মলের সামনে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নেমে যায় সাফওয়ান। সানা রেহানাকে নিয়ে শপিং মলের ভিতরে যায়, আর তাদের পিছনে অনেক গার্ড। সানা ভেবে পায় না এত এত মানুষ সাথে নিয়ে কেন ঘুরে। বিভিন্ন দোকান ঘুরে সানার জন্য লং ড্রেস সিলেক্ট করে সাফওয়ান, আর কিছু থ্রি পিস গাউন। শাড়ি এটুকুও মেয়ের সাথে যায় না, তাই কিনলো না। রেহানাকেও তার পছন্দের জামা কাপড় কিনে দিল। আমার না ওই ড্রেসটা ভাল লাগছে, ওইটা কিনি। এসব ড্রেস তোমার পরা লাগবে না, চুপ থাকো। সানাতকে দমকে দোকান থেকে বের হয়ে যায় সাফওয়ান। টেডি শপের পাশ দিয়ে যাওয়ার সময় সানা চোখ পড়ে পাশে থাকা এক বড় টেডির উপর। ওখানে দাঁড়িয়ে থাকে সানা, ওটাকে দেখে। সাফওয়ান কিছু দূর গিয়ে পিছে ফিরে তাকিয়ে দেখে সানা এখনও সেই দোকানের সামনেই দাঁড়িয়ে আছে। এই, তুমি এভাবে এক এক দোকানের সামনে দাঁড়িয়ে থাকো কেন? যদি হারিয়ে যাও আমাদের কোথায় খুঁজতে পাবে ইডিয়েট? ওই টেডি বিয়ারটা অন্তত কিনে দেন আমাকে। সাফওয়ান তাকিয়ে দেখে বিরাট এক টেডি বিয়ার। এমি এত বড় টেডি বিয়ার দিয়ে কী করবে? সে ভেবেই পায় না। এত বড় টেডি বিয়ার আমাদের বিছানা রাখলে তুমি কোথায় ঘুমাবে? একই তো তোমার জন্য খাটে জায়গা পায় না, তার উপর টেডি নিলে তো সবই শেষ। আমি জানি না, এই টেডিটা আমার লাগবেই লাগবে। দেখো সানা, জিদ করো না। এটা নিলে তোমাকে আলাদা রুমে ঘুমাতে হবে। একা একা ঘুমাতে পারবে? আমার রুমে এই পুতুলে জায়গা নাই। সানার খুব মন খারাপ হয়ে গেল। টেডি বিয়ারটা তার খুব পছন্দ হয়েছে, আবার সে একাও ঘুমাতে পারবে না। সানা মন খারাপ করে সামনে হাঁটা ধরল সাফওয়ানের সাথে। সাফওয়ান কিছুক্ষণ সানাকে দেখে আবারও হাঁটা দিল। সানাকে নিয়ে এসে জুতার দোকানে গেল। সেখানে গিয়ে সাফওয়ান অবাক হয়ে যায়। সাফওয়ান আর মিথিলা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সানা সাফওয়ানের হাত শক্ত করে ধরে হাঁটছিল, যাতে হারিয়ে না যায়। মিথিলা সাফওয়ানদের দিকে তাকিয়ে আছে। কী ব্যাপার সাফু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি? মিথিলাকে দেখে অবাক হয়ে যায় সাফওয়ান, তাও আবার কেমন করে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তার সাথের মেয়েটাকে তোমার ছোট বোন বুঝি? সানাকে ছোট বোন বলায় সানা হাঁ করে তাকিয়ে থাকে। ভিতরে ভিতরে রাগে পেটে যায় সে। নিজের জামাইয়ের বোন ডাকে কি ব্যাকুল মহিলা! সাফওয়ানের মিথিলার করা সব অন্যায়ের কথা যেন মনে পড়ে যায়। না, মিট মাই লাভলি ওয়াইফ, সে ইজ সানা। মিথিলা আবার জোরে জোরে হেসে ফেলে সাফওয়ানের কথা শুনে। মিথিলার হাসির মানে কেউ বুঝতেই পারছে না। আরে মজা করো না তো, মনে হয় সেকা খেয়ে তুমি পাগল হয়ে গেছো। এটুকু বাচ্চা মেয়েকে বউ বলছো? এবার বোঝা গেল যে মিথিলা সানা সাফওয়ানের বিয়ের কথাটা বিশ্বাসই করেনি। এই যে আন্টি, আপনি বুড়া দেখে সবাইকে বাচ্চা ভাববেন স্বাভাবিক, আর এমন ডাইনির মতো হাসছেন কেন? আপনার হাসি কত ভয়ঙ্কর, সবাই ভয় পেয়ে যাবে তো।
মিথিলার হাসি হাসি মুখটা হঠাৎ করে অন্ধকারে ছেয়ে গেল। চোখে মুখে দেখা গেল রাগের আভাস। এবার রেহানা সাফওয়ান দুইজনই হেসে ফেলল। সানা যে মিথিলাকে আন্টি ডাকবে সবার ভাবনারই বাহিরে ছিল। শাট আপ ইডিয়েট মেয়ে কোথাকার, তুমি জানো আমি কে? সরি আন্টি, আমি তো জানি না আপনি কে, বাট আপনি কি ভুলে গেছেন আপনি কে? আল্লাহ, এটা স্বাভাবিক আন্টি, বয়সের সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, শোনেন নাই? সানা একটার পর একটা অপমান মিথিলাকে করেই যাচ্ছে। সানাকে কেউ বাচ্চা ডাকলে সানার ভালো লাগে না একদম। রাগে কি বলে না বলে সে নিজেই বুঝতে পারে না। সানা চুপ থাকো তো, চলো আমাদের লেট হয়ে যাচ্ছে। সাফওয়ান, আজ রাতে আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কেন, তোমার সেই সুন্দর বড়লোক হাজব্যান্ড কই, যে তাকে রেখে আবার আমার সাথে কথা আছে তোমার? এই আন্টি, আমার বর আপনার সাথে কোথাও যাবে না, এই জায়গা থেকে চলে যান। এই আপনি তাড়াতাড়ি চলুন তো, এই পচা বুড়া আন্টির সাথে আর কোনো কথা বলতে হবে না। সিরিয়াসলি, তুমি বিয়ে করে ফেলেছ, তাও আবার এইরকম একটা কার্টুনকে? মিথিলা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান এতদিন পরে নিজের ভালোবাসার মানুষকে চোখে দেখে তার মধ্যে শুরু হয়ে গেছে তোলপাড়। কি উত্তর দেবে সে? সানা তার স্ত্রী, এবার সানা যেমনই হোক না কেন, সানাকে অপমান করা মানে তাকেও অপমান করা। অন্যদিকে মিথিলা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিথিলা, সানা আমার স্ত্রী, ভালোভাবে কথা বললে বলবা। আচ্ছা থাক, দরকার নেই। আমার স্ত্রী আবার যার তার সাথে কথাও বলে না, এটা স্ট্যাটাসের সাথে যায় না আমাদের। গার্ডস, রাস্তা পরিষ্কার করো, আমরা যাব। মিথিলা অপমানে চেহারা লাল হয়ে যায়। সাফওয়ান তাকে এই প্রথম এভাবে অপমান করলো, তাও আবার নতুন আসা এই মেয়েটার জন্য, যে সাফওয়ান তার উপর জোরে আওয়াজ করে কোনোদিন কথা পর্যন্ত বলেনি। আজ সে এভাবে কথা বলছে। মিথিলা রাগী চোখে তাকিয়ে আছে সানার দিকে, মনে হচ্ছে সানাকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। মিথিলার রাগী চোখ দেখে সানা বেংসি মারল। তোমাকে আমি দেখে নিব সাফওয়ান। বাহ মিথিলা, তুমি ভুলে যাচ্ছ এই সাফওয়ানকে। আইল ফিল ফিটি ফর ইউর হাজব্যান্ড, যে তোমার মতো বউ পেয়েছে। শাট আপ সাফওয়ান। এই আন্টি, আপনি চুপ থাকুন তো। সানা যেন রাগে সাফওয়ানকে টেনে ওখান থেকে নিয়ে চলে গেল। সাফওয়ান মনে মনে একটু শান্তি পেল। আর যাই হোক, এই মিথিলা থেকে যেভাবেই হোক দূরে থাকতে হবে। ফার্স্ট ইজ ফার্স্ট, মিথিলা তাকে ছেড়ে গিয়েছিল, সে তো তাকে ছেড়ে যায়নি, তাই এখন নিজের ফিউচারে সে ফোকাস করবে। সানাকে নিয়ে রেহানা, তুমি বাসায় যাও, আমার কাজ আছে একটু। না, আমি একা যাব না, আপনিও চলুন আমার সাথে। আমার কাজ আছে সানা, জিদ করো না। ওই ডাইনি আন্টির থেকে দূরে থাকেন, ওই আন্টির ভাইবস আমার একটুও ভালো লাগেনি। সানা রেহানার সাথে গাড়িতে করে চলে গেল। সাফওয়ান গার্ডসকে কিছু ইশারা দিয়ে সেও মন্ত্রণালয়ের উদ্দেশ্যে চলে যায়। গাড়িতে ব্যাক সিটে বসেছে সানা, আর সামনের সিটে রেহানা। কুদ্দুস গাড়ি ড্রাইভ করছে আর রেহানাকে দেখে যাচ্ছে। রেহানা চুপি চুপি চোখে কুদ্দুসকে দেখে যাচ্ছে। সানা জিনিসটা খেয়াল করা শুরু করলো। কিছুক্ষণ সানা কুদ্দুস আর রেহানার কাজকর্ম খেয়াল করে তাদের উদ্দেশ্য করে বলল, আপনারা এভাবে চোখে লুকোচুরি খেলছেন কেন? আপনাদের কথা থাকলে মুখে বলুন। আর কই ভাবি যান, আমরা কি করলাম? আমি দেখতেছি আপনারা গাড়ির লুকিং গ্লাস ভুল ডাইরেকশনে রেখেছেন। ভাবিজান প্লিজ এসব আবার ভাইজানকে বললেন না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কী শর্ত ভাবিজান, বলুন, আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। সানার কথায় অনেক ভয় পেয়ে যায় কুদ্দুস। কুদ্দুসকে এইভাবে দেখে নিজের হাসি থামাতে পারে না রেহানা। রেহানার প্রচুর হাসি পাচ্ছে কুদ্দুসকে ভয় পেতে দেখে। এমন স্বাস্থ্যবান ব্যক্তিও কাউকে ভয় পায়? সানাও এটা খুব ভালো সুযোগ উঠালো। বেশি আমাকে ফুচকা খাওয়াতে হবে বাসা যাওয়ার আগে, অনেকদিন আমি ফুচকা খাই না। ভাবিজান, বাহিরে খাওয়া লাগবে না, আমি বরং সব কিছু কিনে এনে দিব, রেহানা আপনাকে বানিয়ে দিবে। কুদ্দুসের কথা রেহানাও সম্মতি জানালো, কারণ বিপদের হাত পা নাই। তাছাড়া সাফওয়ানের পারমিশন ছাড়া এভাবে রাস্তায় খাওয়ানো ঠিক হবে না, এ ভয়ে দুজনেই বলল। কিন্তু সানা তো আর কথা শোনার মতো বাধ্য মেয়ে না, তাই তার সোজা কথা, ফুচকা না খাওয়ালে সব কিছু বলে দিবে। বাধ্য হয়ে বেচারা কুদ্দুস রাস্তার একপাশে গাড়ি থামিয়ে ফুচকা খেতে নিয়ে যায় সানা আর রেহানাকে। ফুচকাওয়ালার সামনে গিয়ে বলে, মামা
অনেক জাল দিয়ে আর বেশি টক দিয়ে 2 প্লেট ফুচকা দিবেন। আর রেহানা আপু আর ভাইয়া আপনারা জাল খাবেন কিনা? সানা একাই 2 প্লেট, তাও জাল দিয়ে নিচ্ছে। যদি সানা অসুস্থ হয়ে যায় কোনোভাবে তাহলে সাফওয়ান কুদ্দুসকে যে কি করবে। আর বেচারা কুদ্দুস পড়ছেও চিপায়। মনে মনে কুদ্দুস আওড়ালো, আমি পাইসে গেছি মানকে চিপায়। কিছু বললেন ভাইয়া? আরে না ভাবি, মামা আমাদের জন্য 2 প্লেট জাল কম দিয়ে বানান। ফুচকা নিয়ে মনের আনন্দের সাথে খেয়ে যাচ্ছে সানা। নাক মুখ লাল হয়ে আসছে ঝালে তার, তবুও যেন তার খাওয়া থামছে না। রেহানা আর কুদ্দুস খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। ওইদিকে 2 প্লেট ফুচকা শেষ করে আবারও 1 প্লেট নাগা মরিচের বেশি করে দিয়ে বানালো। 4টা ফুচকা খাওয়ার পর নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে সানার। টিস্যু দিয়ে নাক মুছছে আর খাওয়া চালিয়ে যাচ্ছে। সবগুলো ফুচকা ফিনিশ করে দোকান থেকে পানি নিয়ে খেলো। সানাকে জালে খুব ভালোভাবেই পেয়ে বসেছে। কুদ্দুস ভাইয়া, আমি বাসায় যাব। কুদ্দুস আর রেহানার খেয়াল হলো সানার কথা। সানার দিকে তাকিয়ে দেখে সানার চেহারা লাল হয়ে আছে, ঠোঁট হালকা ফুলে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। সানা জালে ফুফাতে লাগলো। কুদ্দুস বিল দিয়ে বাড়ির দিকে রওনা দিল। সানা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে, ঝালে তার দুনিয়া ঘুরতেছে। কেন যে এত জাল খেতে যায় সে? বাড়িতে গিয়ে দেখে অলরেডি সেখানে সাফওয়ান বসে আছে। ওদের আসতে লেট হয়ে যাওয়ায় 3জন চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। সানা দৌড়ে নিজের রুমে চলে যায়। কুদ্দুস আর রেহানা, আপনাদের আমি পরে দেখছি, আগে আসল জনকে দেখে আসি। সাফওয়ান গিয়ে দেখে সানা পানি খাচ্ছে, আশেপাশে কিছু খুঁজছে। সানা টেনে নিজের দিকে গোড়ালো সাফওয়ান, আমাকে মারার হলে বা বকার হলে পরে বইকেন, আগে কিছু করেন, আমার না প্রচুর জাল লাগতেছে, হেল্প মি। সাফওয়ান সানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি ঝালে কেমন করছে, ফোলা লাল ঠোঁট কাঁপছে। সাফওয়ান তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সানা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে ভুলে যায়। সানা নিজের চোখ বন্ধ করে নেয়। সানাকে চমকি দিয়ে সাফওয়ান। তো ভিউয়ার্স, এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।